চাকরি জীবনে যেহেতু আমি প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম, আমি ডাইরেক্টর ট্রেনিং ছিলাম, শিক্ষা অধিদপ্তরের ডাইরেক্টর ছিলাম, ডিগ্রির দায়িত্বে ছিলাম। সেই দিন এই জাতীয় অনেক বই, যেমন মাধ্যমিক শিক্ষা, এটা হলো বিএড এর বই। হ্যাঁ, বিএড এর বই, কিন্তু এটা মাধ্যমিক শিক্ষা। এই জাতীয় বই অনেক লেখা আছে। এই একটা এর ভিতরে এটা লেখক আমরা কয়েকজন মিলে, এর ভিতরে মেনলি আমার লেখা এখানে এই বইটাতে আর কি। আচ্ছা, আর তাছাড়া আমি যখন চাকরি জীবনে, ওই আগে তো আপনি জানেন যে আমাদের যে এনসিটিভি, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড আছে, ওরা আগে বিভিন্ন অথরদের লেখা আপনার স্ক্রুটিনিং একটা কমিটি ছিল এনসিটিভিতে, খুব স্ট্রং কমিটি। মনে করেন আপনার লেখা বই আপনি সাবমিট করলেন, সাবমিট করলে হবে না, তারা এই কমিটি বইটা থরো চেক আপ করবে, চেক আপ করে তারপরে বইকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবে, কোনটা প্রথম, মানে যেটা প্রথমটাই ছাপা হবে আর কি। হ্যাঁ, যদি প্রথম আল্লাহরা যদি না দিতে চায় তাহলে সেকেন্ডটা ছাপা হবে, এরকম একটা সিস্টেম ছিল আর কি। তো সেই সময় ওই কম্পিটিশনে আমাদের বই ফার্স্ট হয়, এবং আমরা এই যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই, এটা এটা আমাদের লেখা, আমরা 4 জনে লিখেছি আর কি, একা তো বই লেখা যায় না। এর মধ্যে বায়োলজি আছে, সয়েল সায়েন্স আছে, অনেক কিছু আছে না। আমি তো কেমিস্ট্রির লোক, হ্যাঁ, ফিজিক্স আছে। এই জন্য 4 জনে গ্রুপ করে লেখা। ডক্টর শামসুদ্দোহা ছিলেন, ডক্টর ওহাব সাহেব ছিলেন, এবং আমরা 4 জনে আমরা এটা লিখেছি। এই যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই, এটাও আমাদের লেখা। হ্যাঁ, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই, এটাও আমাদের লেখা। হ্যাঁ, এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই, আমাদের বই ফার্স্ট হয়, আমাদের বইগুলোই ফার্স্ট হয়। এবং এই বই 1995 থেকে 2012 সাল পর্যন্ত এই বইগুলো চালু ছিল। তারপরে 2012 সালে এসে কারিকুলাম পরিবর্তন হলো আর কি। এই বইতে আমরা বিজ্ঞানকে লার্নিং বাই ডুইং, হ্যাঁ, মানে এই পদ্ধতিতে কিন্তু এই বইগুলো লেখা। বিশেষ করে আমি যে পাঠটা লিখেছি আর কি, যেমন কথার কথা ধরেন আর কি, তুমি একটু লেবুর রস নাও, বা তুমি একটু ইয়ে নাও, ধরো খার নাও, ওর ভিতরে 1 ফোঁটা লেবুর রস দিয়ে দেখো তো রঙের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এটা আগে লেখা হয়েছিল, কিন্তু উত্তর দিয়া ছিল না। অভিভাবকরা, আমাদের দেশে অধিকাংশ অভিভাবক তো তারা পড়তে পারে না, ছেলে মেয়েদের সাহায্য করতে পারে না। তা পরবর্তীতে আমি যখন লিখি তখন এই বইটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, লক্ষ্য করো, দেখো এটা কিন্তু লাল রঙে পরিবর্তন হয়েছে বা নীল রঙে পরিবর্তন হয়েছে আর কি। হ্যাঁ, উত্তরটা কিন্তু দিয়ে দিছি, যাতে ছেলে মেয়ে ইন্টারেস্ট পায় আর কি। লার্নিং বাই ডুইংই হচ্ছে, কিন্তু মানে গ্রামের অধিকাংশ অভিভাবক তো জানে না, পড়তে পারবে না, এই কারণের জন্যই উত্তরটা ওখানে দেওয়া আছে আর কি। যাই হোক, এইভাবে ছিল আর কি। আপনার এইভাবে আমরা আমাদের বইগুলো চলে যে আমি এই যে আবার যে ম্যানুয়াল, এই যে টিচাররা এই বইগুলো কিভাবে পড়াবে তার জন্য শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল লেখা হয়েছিল। এই ম্যানুয়ালেরও আমি লেখক আর কি, আমার সঙ্গে আরো ছিল আর কি। তারপরে মাদ্রাসা এডুকেশন বোর্ড, তারাও মানে আপনার বই লেখার জন্য ইয়ে করেছিল। পঞ্চম শ্রেণীর ক্লাস 3 থেকে লিখেছি, 3-4 এর বইটা আমার কাছে নেই। ওরা আমাকে পঞ্চম শ্রেণীর বই, এটাও আমাদের বই সিলেকশন পাই আছে। হ্যাঁ, এই বই আমরা এই বই লিখে কিন্তু কোনো টাকা পয়সা পাইনি, ন্যাশনাল কাজ হিসাবে আমরা করেছি। হয়তো 20,000 টাকা ওই আমাদের কাগজ খরচের শুধু দিয়েছে, 20-25,000 টাকা দিয়েছে, কোনো টাকা পয়সা কিন্তু আমরা নেইও নি, পাইও নি। তারপরে এই কারিকুলাম যখন শেষ হয়ে গেল, তখন এই যে ITEC, মানে মানে ইন্ডিপেন্ডেন্ট টেক্সট বুক এভালুয়েশন কমিটি বলে একটা কমিটি হয়েছে, একটা প্রজেক্টের মাধ্যমে। হ্যাঁ, আপনার মানে খেয়াল আছে, আপনাদের ছোটবেলায় আমি ঠিক জানি না, আমাদের ছোটবেলায় স্কুলে কিন্তু সিলেবাস দিত, মানে মানে বছরের প্রথমে জানুয়ারি মাসের 1 তারিখেই সিলেবাস দিয়ে দিত। সেই সিলেবাস অনুযায়ী আপনি বিভিন্ন মাল্টি সেট টেক্সট বুক ছিল তখন, মাল্টি সেট টেক্সট বুক ছিল। স্কুল ওই সিলেবাস সঙ্গে মিল করে যে বইটা, মনে করেন এই একই বিজ্ঞান বই, আপনার লেখা, আমার লেখা, ওনার লেখা, আরেকজনের লেখা আছে, তো যে বইটা সবচেয়ে বেশি ভালো সেই বইটাই সিলেক্ট করতো আর কি। তা
এখানে ওই ওই সিস্টেমে যাওয়ার জন্য আমরা আমাদের তো এখন ওয়ান সিস্টেম টেক্সট বুক, মানে খালি একটা টেক্সট বুক, বাইরে আর কোনো টেক্সট বুক কিন্তু নেই। আমি ইভেন জাপানের মতো উন্নত দেশও আমি দেখেছি সেখানে ৪-৫ সেট টেক্সট বুক স্কুল সিলেক্ট করে যে তাদের একটা ন্যাশনাল কারিকুলাম আছে, ন্যাশনাল কারিকুলামের গাইড অনুযায়ী তারা বই লেখে। হ্যাঁ, কারিকুলামের গাইড দেওয়া থাকে যে এই গাইডের ভিতরে আমার ন্যাশনাল গোল হলো এখানে, এই গোলে পৌঁছানোর জন্য কারিকুলামে এই জিনিসগুলো লাগবে আর কি, সেইভাবে বইটা লেখা হয়। তো এখানে আমরা ওই সিস্টেমের দিকে আবার ওই মাল্টিপল সেট অফ টেক্সট বুক এটা যাওয়া যায় কিনা, কারণ আমাদের তো মনো সিস্টেম হয়ে গেছে, মানে আমরা যেটা দিচ্ছে সেইটাই, এবারে ভুল ভ্রান্তি ভরা থাকে, অনেক সময় মিস ইনফরমেশন থাকে। হ্যাঁ, কিন্তু মাল্টি সেট টেক্সট বুক হলে কিন্তু, যেমন আমরা যাদব বাপির টেক্সট পাটিগণিত করেছি, শাহাবুদ্দিন সাহেবের পাটিগণিত করেছি, আলী আকবরের পাটিগণিত করেছি। আমি তো ম্যাট্রিকুলেশন, কিন্তু আমি কি এসএসসি না। হ্যাঁ, তো যাই হোক, তো এরকম ছিল আর কি। সে মাল্টি সেট টেক্সট বুকে যাওয়ার জন্যই তার প্রাথমিক স্টেজ হিসাবে ইন্ডিপেন্ডেন্ট টেক্সট বুক এভালুয়েশন কমিটি এটা করা হয়, যে আপনি যত বই লিখবেন, যেই লেখুক তাদের বই এই কমিটির কাছে যাবে, ইন্ডিপেন্ডেন্ট এভালুয়েশন কমিটির কাছে যাবে। এই কমিটি যেটা অ্যাপ্রুভ করবে, যে বই, একটা বই কিন্তু অ্যাপ্রুভ করবে না, অন্তত ৪-৫ সেট বই তারা অ্যাপ্রুভ করবে, যাতে বাজারে অনেক সেট বই থাকে আর কি। হ্যাঁ, তো আমাদের এই বইটা পাবলিশ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই এইটা পরবর্তীতে মানে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেনি। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করেনি, তখন ওই যে এখন যে জগা খিচুড়ি কারিগর। 12 সাল পর্যন্ত আপনাদের এই বইগুলা চালু ছিল। হ্যাঁ, এরপরে যে বইগুলো আসছে, হ্যাঁ, সেই বইগুলো আর এই বইগুলোর ভিতরে পার্থক্যটা বলবেন আপনি? এই বইগুলো আমরা বিশেষ করে বিজ্ঞানের বইয়ের কথা বলতেছি আমি। জি, জি। আমি যেহেতু সায়েন্সের লোক, এই বইগুলোতে আমরা যেমন এই যে বললাম, মানে লার্নিং বাই ডুইং, এটার উপর আমি এমফাইজ করেছিলাম, লার্নিং বাই ডুইং। হ্যাঁ, এবং সেখানে মানে যে হাতে কলমে করে শিখবে, এটা টার্গেট ছিল। কিন্তু সাথে বাই সাইড বাই সাইড আমরা কিন্তু উত্তরটা লিখে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন ওর পরিবর্তে এই দলগত কাজ, তারপরে আপনার এই মানে আপনার কি বলবো, মানে সেলফ স্টাডি, তারপরে আপনার এই যে মানে টেলিভিশন বা অনলাইন থেকে দেওয়া, এসব নানান আসছে। বিশেষ করে আইটির ক্ষেত্রে আইটি খুব করা হয়েছে আর কি। এই সমস্ত জিনিস আসছে, এসে তারপরে কারিকুলামটা একটা মানে জগা খিচুড়ি মতো হয়ে গেছে আর কি। বুঝতে পেরেছেন? মানে আমার টার্গেটটা কি? আমার ন্যাশনাল, শোনেন, যে কোনো দেশের একটা কারিকুলাম করতে গেলে প্রথমে আমার দেখতে হবে ন্যাশনাল গোলটা কি, আমার জাতি কি চাচ্ছে, কোন জায়গায় আমি আমার এই একটা ছেলে যদি ক্লাস 10 কমপ্লিট করে তাহলে সে কোথায় পৌঁছাবে, সেটা ন্যাশনাল গোল বলে ওঠে। ওই ন্যাশনাল গোল অ্যাচিভ করার জন্য ওই গোল অনুযায়ী কারিকুলামের অবজেক্টিভ তৈরি করা হয়। এক হলো ন্যাশনাল গোল। হ্যাঁ, হ্যাঁ, এটা বিভিন্ন ন্যাশনাল বিভিন্ন থাকে। কিন্তু শিক্ষার গোলটা কি? না, ওই তো ন্যাশনাল গোলটাই অ্যাচিভ করার জন্য শিক্ষার মাধ্যমে আপনাকে যেতে হচ্ছে আর কি। সেই কারণের জন্যই শিক্ষার ভিতরে ন্যাশনাল কি 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 দিলে, ইনক্লুড করলে, বা শিক্ষার্থীকে কোন কোন কাজ করালে আমি ওই ন্যাশনাল গোলে পৌঁছাতে পারবো। হ্যাঁ, সেই জিনিসটা কারিকুলামের ভিতরে আসতেছে। কারিকুলাম তো ধরেন, কারিকুলাম একটা বিরাট টার্ম। কারিকুলামের ভিতরে বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, সবই আছে। হ্যাঁ, সবই আছে। কারিকুলাম থেকে আপনার আসতেছে সাবজেক্ট। বুঝতে পারছেন? যেমন আমি বিজ্ঞান, আমার বিজ্ঞান সাবজেক্ট কি করলে আমি কারিকুলামের গোলটা অর্জন করতে পারবো। কারিকুলামের গোল যদি অর্জিত হয় তাহলে আমি ন্যাশনাল গোলে পৌঁছাতে পারবো। বুঝতে পারছেন? এই হলো বিষয়টা। তো যাই হোক, মানে আপনার তাহলে আমাদের শিক্ষার গোলটা কি হওয়া উচিত? এই ব্যাপারে কি আপনার কোনো মতামত আছে? এটা একটা, আমাদের প্রথমে বললাম তো আগে, আপনি আগে ন্যাশনাল গোলটা ঠিক করেন, যে আমার ন্যাশনাল গোলটা কি। হ্যাঁ, ন্যাশনাল গোল একাধিক গোল হতে পারে। হ্যাঁ, বিশেষ করে শিক্ষার সঙ্গে রিলেটেড আমার সেই গোলটা কি।
সেই ন্যাশনাল গোল ঠিক না করলে আপনি কারিকুলামের গোল ঠিক সেটা করতে ঠিক করবেন কি? হ্যাঁ সেটা ঠিক করবেন কি? সরকারের একটা পলিসি থাকতে হবে জি, যে আমি শিক্ষার মধ্যে, যেমন আমাদের দেশে আমি বলি, এই যে আপনার যাকে বলা হয় ভোকেশনাল এডুকেশন জি, বা কারিগরি শিক্ষা জি, একেবারেই কিন্তু অবহেলিত, জি, একেবারেই অবহেলিত। অদক্ষ শ্রমিক যাচ্ছে সব বিদেশে। জি, অন্য দেশের পার্শ্ববর্তী যে কোনো দেশের সঙ্গে কম্পেয়ার করলে আমাদের দেশের শ্রমিক পরিশ্রম বেশি করে, কিন্তু স্যালারি পায় 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, যেহেতু তারা অদক্ষ। বুঝতে পেরেছেন? তা এই কারণে দক্ষ শ্রমিক তৈরি করার জন্য আপনার, যেমন আপনি মালয়েশিয়া, এবার মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়াতে যান, প্রায় 50% হলো তাদের কারিগরি শিক্ষা, আর 50% জেনারেল এডুকেশন। আর আমাদের দেশে এখন কত? অনলি 14%, 14%। আগে আরো কম ছিল, অনেক ইয়ে করে মাত্র 14%। তাও ওই যে আপনার বিভিন্ন স্কুলে যে ভোকেশনাল লাইন আছে, স্কুলে কিন্তু ভোকেশনাল লাইন আছে, ওখানে না আছে টিচার আলাদা, না আছে ওই এই টিচারই পড়ায়, হ্যাঁ, না আছে কোনো আপনার ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালও নেই, উপকরণ নেই। বুঝতে পারছেন? কিছু কিছু স্কুলে আছে, সব সব জায়গায় এক না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই না। বেশিরভাগ ক্ষেত্রেই নাই। বুঝতে পেরেছেন? এই হলো অসুবিধা। আমি একটা কথা বললাম, এখানে আমার এই বইটাতে আপনি নিশ্চয়ই পড়েছেন, ট্রেনিং এর কথা আছে। ট্রেনিং এর উপরে আমি বিশেষভাবে আলোকপাত করেছি। ট্রেনিং হলো কি, একটা অন দা জব স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা বিষয়। বুঝতে পেরেছেন? যেমন আপনি ওই প্রশাসন ক্যাডারে যারা ঢুকতেছে, জি, তারা কি ট্রেনিং নিয়ে ঢুকতেছে? না, নিশ্চয়ই না। তারা ঢোকার পরে তাদের একটা প্রশাসনিক ক্যাডার অফিসারদের ট্রেনিং এর জন্য সাভারে পিএটিসি বলে একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আর এখন ঢাকাতেও আছে আর কি। সেখানে তাদের 4 মাসের ট্রেনিং হয়। বুঝতে পেরেছেন? সেটা হলো জব ওরিয়েন্টেড, আমার জবের জন্য কি লাগবে, হ্যাঁ। আর এটা হলো আমি আমি বলেছি এখানে আমাদের দরকার টিচার এডুকেশন। এডুকেশন হলো একটা ব্যাপক জিনিস। জি, বুঝতে পারছেন? ব্যাপক জিনিস। ট্রেনিং হলো একটা নির্দিষ্ট স্কিল, কিছু নির্দিষ্ট স্কুল বা কিছু দক্ষতা বৃদ্ধি করার যে মেকানিজম, জি, সেইটা হলো ট্রেনিং। হ্যাঁ, জবে অন দি জব। আর এডুকেশন হলো বিফোর এন্টারিং দি জব। জি, আপনি কি প্রস্তুতি নিলে আপনি জবে ঢুকতে পারবেন, হ্যাঁ, জি, 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 বিফোর এন্টারিং দি জব। জি, এই পার্থক্যটা কিন্তু এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। যেমন আমি আরেকটা বলি, আমাদের দেশে বর্তমানে প্রাইমারি এডুকেশন হলো 5 ইয়ার্স। সরকার, আগের সরকার, বিগত সরকার, তারা একটা কমিশন করেছিল, সেখানে তারা রিকমেন্ড করেছে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিয়ে যাবে। এখন 8ম শ্রেণী পর্যন্ত আমার এখানে লেখা আছে, যদি আপনি প্রাইমারি এডুকেশনটা নেন, তাহলে আপনার 3টে ক্লাসরুম বাড়াতে হচ্ছে। প্রত্যেক প্রাইমারি স্কুলের সঙ্গে 3টা করে শ্রেণী কক্ষ লাগবে। তাহলে বাংলাদেশে যে প্রাইমারি এডুকেশন সরকারি বেসরকারি মিলে 80,000 90,000 উপর আছে কিন্তু। জি, আমি যদি 70,000ও ধরি, জি, তাহলে 70,000 গুণ 3, জি, 2,000, মানে 2,10,000 ক্লাসরুম তৈরি করতে হবে। এটা একটা বিশাল কিসের ব্যাপার না? এই 3টা ক্লাসরুমে 3জন টিচার লাগবে মিনিমাম। এই 3জন টিচার মানে 2,10,000 টিচার, নিউ টিচার রিক্রুট করতে হবে। জি, এদের ট্রেনিং রিক্রুট করলেই হবে না, তাদের অ্যাডিকুয়েট একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, প্লাস ট্রেনিং থাকতে হবে। এটা কি সম্ভব একবারে? সেই জন্যই আমি লিখেছি যে আপনি জাপানে যান, আমেরিকায় যান, বা ফিলিপাইনে যান, ইন্দোনেশিয়া যান, প্রাইমারি এডুকেশন হলো 6 ইয়ার্স। 6 ইয়ার। 6 ইয়ার্স জি, কম্পালসারি। জি, আচ্ছা, তাই আমি বলেছি যে আমি যদি 6 ইয়ার পর্যন্ত আমি যদি ওই ওই সমস্ত উন্নত দেশের সঙ্গেও যদি মিল করি, জাপান তো অনুন্নত দেশ না, আমেরিকা তো অনুন্নত দেশ না, জি, তা তাদের যদি প্রাইমারি 6 ইয়ার্স হতে পারে, আমার কেন, আমি একবারে কেন 8ম শ্রেণী পর্যন্ত যাচ্ছি? 6 ইয়ার পর্যন্ত হলে ইট ইজ ফিজিবল। জি, এই স্কুলে একটা করে ক্লাসরুম বাড়াবে, হ্যাঁ, একজন করে বা 2জন করে টিচার রিক্রুট করবে, তাদের ট্রেনিং দেবে, এটা পসিবল। কিন্তু একবারে 8ম শ্রেণী পর্যন্ত দেওয়াটা আপনি কখনো এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। আচ্ছা, সেইটা আমি এখানে লিখেছি যে প্রাইমারি এডুকেশন 6 ইয়ার্স করতে হবে, আর লোয়ার সেকেন্ডারি বা জুনিয়র স্কুল করতে হবে 3 ইয়ার্স।
এটা এই পর্যন্ত কম্পালসারি। 6-3 তাহলে 9 বছর হলো, তাহলে 9 ইয়ার্স কম্পালসারি এডুকেশন। বর্তমানের এই যুগে যে মানে সায়েন্স টেকনোলজি এবং বিভিন্ন জ্ঞান এত বেড়ে গেছে যে অন্তত মিনিমাম 9 ইয়ার্সের এডুকেশন না হলে সে এই কম্পিটিটিভ পৃথিবীতে সে টিকে থাকতে পারবে না। সেই জন্য আমি 9 ইয়ার্স পর্যন্ত কম্পালসারি এডুকেশন করার কথা বলেছি দুটো ফেজে। আমাদের কিন্তু জুনিয়র স্কুল আছে আমাদের দেশে, আছে না? কিছু কিছু আছে। আছে। আর হাই স্কুলের ভিতরে জুনিয়র স্কুল ঢুকানো আছে 6, 7, 8। আমি ওটা 6, 7, 8 না করে 7, 8, 9 করার জন্য বলেছি, বুঝতে পেরেছেন? এবং এটা একটা আলাদা প্রতিষ্ঠান করলে ভালো হয়। ভালো হয় এই জন্যে, একটা ছেলে যদি মনে করেন যে কেজি ক্লাসে ঢুকলো একটা স্কুলে, আমাদের দেশে যেটা এখন আছে, অনেক স্কুলে আছে, কেজি থেকে একদম 12 পর্যন্ত চলে যাচ্ছে। একই বন্ধু বান্ধব, একই টিচার, একই পরিবেশ, এটা তার কাছে মনোটোনাস। সে চেঞ্জ চায়, বুঝতে পারছেন? সেই জন্যেই প্রাইমারিটা 6 ইয়ার পর্যন্ত রেখে 3 ইয়ার্স আলাদা জুনিয়র সেকেন্ডারি বা লোয়ার সেকেন্ডারি এই পর্যন্ত কম্পালসারি। তারপরে হলো সিনিয়র সেকেন্ডারি 9, 10, 11, যেটা বিদেশে আছে 6-3-3-4 সিস্টেম। 6 ইয়ার্স প্রাইমারি, 3 ইয়ার্স লোয়ার সেকেন্ডারি, 3 ইয়ার্স আপার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি, 4 ইয়ার্স হলো আন্ডার গ্র্যাজুয়েট। 6-3-3-4 সিস্টেম। ওই সিস্টেম আমি এখানে ইন্ট্রোডিউস করার জন্য বলেছি আর কি। আমাদের এখন যে ট্রেনিং দিচ্ছে, দেখেন বাংলাদেশে কিন্তু মাদ্রাসা এডুকেশনটা খুবই অবহেলিত, অথচ তাদেরকে আমরা আপডেট করার জন্য বলতেছি। হ্যাঁ, যে তাদেরকে একই লাইনে আনতে হবে। তাদের আপডেট করতে গেলে টিচারদের আপডেট করতে হবে, টিচার আপডেট না হলে তো হবে না। তাই আপনি হাই স্কুলের টিচারদের ট্রেনিং দিচ্ছেন, মাদ্রাসার টিচারের ট্রেনিং এর ব্যবস্থা কই? আছে? নেই, বাংলাদেশে নেই বর্তমানে। ওই একটা ইউনিভার্সিটি করেছিল কুষ্টিয়াতে, তারা এসবের ভিতর নিয়ে করে না আর কি, বিশেষ একটা। যাই হোক, তো আপনার সেই জন্যই আমি বলেছি যে আমাদের দেশে যে বিশেষ করে জেলা সদরে যে অনার্স মাস্টার্স লেভেল কলেজগুলো আছে, সরকারি কলেজ, জেনারেল সরকারি কলেজ, ওইখানে এডুকেশন ডিপার্টমেন্ট খোলার দরকার। খুলে মনে করেন বাংলা, ইংরেজি বা অন্যান্য সাবজেক্টগুলো ওই কলেজের টিচারই পড়াবে, তাহলে আপনি এক্সট্রা টিচার নিয়ে লাগতেছে না। শুধু প্যাডাগজি সাইডটা মানে মানে এই টিচিং লাইনটা মানে এইটা ইয়ে করার জন্য কিছু প্যাডাগজিক টিচার ওখানে পোস্টিং দিতে হবে। এই পোস্টিং দিলে সেখানে ওই ওই অনার্সের মাদ্রাসার ছাত্ররা তো পড়ে, তারা ওখানে পড়বে, ওখানে ট্রেনিং নেবে, যারা শিক্ষক হবে তারা ওখানেই ট্রেনিং নেবে। আর টিচার্স ট্রেনিং কলেজগুলো সারা বছর ইন সার্ভিস ট্রেনিং করবে, ওরা বসে থাকবে না, কিন্তু এই কলেজগুলো থাকবে সারা বছর ইন সার্ভিস ট্রেনিং করবে। এখান থেকে লোক ডিপুটেশন ওখানে পাঠাবে, হ্যাঁ পাঠাবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাইলে কিন্তু আপনার কষ্ট অনেক কমে যায়। তাহলে আমার রিফর্মটা হলো আর কি, আমি যেটা চাচ্ছি আর কি, আমার এই লেখার ভিতরে যেটা আছে আর কি, আমি চাইলে তো হবে না, সরকারকে চাইতে হবে। হ্যাঁ, যে প্রাইমারি এডুকেশন 6 ইয়ার্স, লোয়ার সেকেন্ডারি 3 ইয়ার্স, এটা আলাদা প্রতিষ্ঠান। তারপরে সিনিয়র সেকেন্ডারি 3 ইয়ার্স, এটাও আলাদা প্রতিষ্ঠান, বুঝতে পেরেছেন? তারপরে আপনার আন্ডার গ্রাজুয়েট কোর্স আর কি, যেটা 4 ইয়ার্স, সেখানে ব্যাচেলার ডিগ্রি পাবে তারা আর কি। হ্যাঁ, 4 ইয়ার্স। এই সিস্টেমটা আমি চাচ্ছি। এবং টিচার এডুকেশনটার ভিতরে আমি টিচার এডুকেশনটা নিয়ে যাচ্ছি ট্রেনিং জেনারেল কলেজের ভিতরে। জেনারেল কলেজের টিচাররাই সাবজেক্ট পড়াবেন, বাংলা, ইংরেজি করে সবই আছে কিন্তু আমাদের বিএডে। হ্যাঁ, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান যা যা আছে সব। মনে করেন ঢাকা কলেজে ভর্তি হলো, ঢাকা কলেজের টিচার ওইগুলো পড়াবে। তারা কিন্তু সাবজেক্ট, যেহেতু তারা সাবজেক্ট নিয়ে ডিল করে, তারা সাবজেক্ট কিন্তু আমাদের চেয়ে ভালো জানে। আমি তো প্যাডাগজি নিয়ে ডিল করি, আমি তো ভুলে গেছি। আমার এখন কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার কি মনে আছে এখন কেমিস্ট্রি? আমি তো পাস করেছি 50 বছর 60 বছর আগে, তো মনে নেই আমার। আমার মনে আছে শিক্ষা মানে শিক্ষক প্রশিক্ষণ। হ্যাঁ, ওই সেই শিক্ষক প্রশিক্ষণ, এই জন্যই ওই শিক্ষক প্রশিক্ষণটা আপনার যেটা টিচার্স ট্রেনিং, এটা শুধু ইন সার্ভিস ট্রেনিং দেবে সারা বছর। তাই ওই যে আপনি 1 লক্ষ টিচার নিচ্ছেন বা নতুন টিচার নিচ্ছেন, তাদের ট্রেনিংটা হবে টিচার্স ট্রেনিং কলেজে, বুঝতে পেরেছেন? বাংলা টিচারের ট্রেনিং দেবেন, ট্রেনিং
জি সেটা হবে টিচার্স ট্রেনিং কলেজে, ইংরেজি টিচারের টিচার্স ট্রেনিং কলেজ। কিন্তু টিচার এডুকেশন যেটা সেটা সেটা হলো হবে কলেজে। সেটা হলো কলেজে। এই এই সিস্টেমটা আমি চাচ্ছি আর কি। এখন আমরা একটু ভিন্ন প্রেক্ষাপটে যাব। আপনার এই বইতেই বলা আছে মাওলানা আকরাম খাঁ কমিটি থেকে কবির চৌধুরী জাতীয় শিক্ষানীতি কমিটি পর্যন্ত ৮ টা কমিটি গঠন করা হ্যাঁ, হয়েছে এবং এই ৮ টা কমিটি রিপোর্ট পেশ করেছে। হ্যাঁ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ পর্যন্ত আমাদের স্থায়ী কোনো জাতীয় শিক্ষানীতি গড়ে ওঠেনি। না ওঠার কারণটা কি? এটা কি একটু বিশ্লেষণ করবেন? সমস্যা হলো ওই কমিটিগুলো ঠিকই রিপোর্ট দিয়েছে। জি, আকরাম খান কমিশন রিপোর্টে যারা ছিলেন আপনি দেখেছেন। জি, প্রত্যেকটা কমিশনের ভিতরেই কিন্তু জি, জি। তারা কিন্তু খুবই আ রিটায়ার্ড পারসন। হ্যাঁ, খুবই বিদ্যুৎসাহী পণ্ডিত লোক তারা। তারা রিকমেন্ড গুলো ঠিকই দিয়েছে। জি, কিন্তু আমরা কি পড়েছি? আমরা কি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি? আকরাম খান কমিশন রিপোর্টের আগে আমাদের দেশে প্রাইমারি এডুকেশন ছিল ক্লাস 4 পর্যন্ত। 4 থেকে 5 করা হয়েছে ওই একটা কাজ হয়েছে আরকি শুধু। একটা কাজ হয়েছে। হ্যাঁ? উনি পিটিআই করার জন্য বলেছিলেন, প্রাইমারি টিচারদের ট্রেনিং এর জন্য। সেই কাজটা হয়েছে। হ্যাঁ? সেই আগে তো প্রাইমারি ছিল না। ময়মনসিংহে শুধু ওই জি, একটা ইয়ে ছিল, আর ছিল না। হ্যাঁ? সেইটা হয়েছে কিন্তু। হ্যাঁ? সেকেন্ডারিতে কোনো ইমপ্লিমেন্ট হয়নি, কিছুই হয়নি। শরীফ কমিশন রিপোর্ট যেটা পাকিস্তানের আমলে, পাকিস্তান ন্যাশনাল এডুকেশন, হ্যাঁ, এটা অত্যন্ত চমৎকার রিপোর্ট। চমৎকার রিপোর্ট। ওইখানেই কিন্তু ওই রিপোর্টের ফলে আমাদের দেশে ৪ টা বোর্ড আসলো। আগে মোট ৪ টা, আগে তো একটা বোর্ড ছিল। একটু ইস্ট পাকিস্তান সেকেন্ডারি এডুকেশন বোর্ড। হ্যাঁ? এটা ছিল। ওটা ভেঙে ৪ টা হলো। ওই রিপোর্টেই কিন্তু সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ, কমার্স গ্রুপ, আ বা হোমি আ বা ইয়ে বা আ মানে কি হ্যাঁ, বিভিন্ন কৃষি গ্রুপ, বিভিন্ন গ্রুপগুলো আসলো। হ্যাঁ? মানে ডাইভার্সিফিকেশনটা আসলো ওখান থেকে আরকি। বুঝতে পেরেছেন? আগে আমাদের ছিল একমুখী। ওটা হলো ডাইভার্সিফাইড। ডাইভার্সিফাইড কারিকুলাম আসলো ওই রিপোর্টে কিন্তু। বুঝতে পেরেছেন? তো এইভাবে হয়েছে, মানে কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু অধিকাংশ ওই শরীফ কমিটির রিপোর্টেও ৮ম শ্রেণী পর্যন্ত প্রাইমারি এডুকেশন করার জন্য, কম্পালসরি করার জন্য বলা আছে। টাইম ফ্রেমও দেয়া আছে। ১৯৭৫ সালের ভিতরে এটা করতে হবে বলা আছে। হয়েছে? হয়নি। যে না যারা ইমপ্লিমেন্ট করবে তারা এটা করে না। তারা ঠিকমতো দেখে না। স্যার এখানে আমি আরেকটা বিষয় জানতে চাই। মাওলানা আকরাম খান কমিটিতে দেশের বরেণ্য আলেমগণ ছিলেন, দেশের বরেণ্য হিন্দু পণ্ডিত ছিলেন, হ্যাঁ, দেশের বরেণ্য খ্রিস্টান পণ্ডিত ছিলেন, দেশের বরেণ্য বৌদ্ধ পণ্ডিত ছিলেন। কিন্তু আতাউর রহমান খান কমিটিতে ছিল মাত্র একজন হিন্দু পণ্ডিত। এখানে অন্যদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে কমিটি করা হয়েছে সেখানে একমাত্র মুসলমানদের ছাড়া আর কাউকে রাখা হয় নাই। এই এই ফ্রেমের ভিতর দিয়া যে শিক্ষানীতি বের হয় সেটি কি আসলে জাতীয় শিক্ষানীতি হতে পারে? হতে পারে না। শোনেন, ওই যে আপনি যেটা বললেন যে আমাদের যে আ কি বলে আতাউর রহমান হ্যাঁ, শিক্ষা কমিশন বোর্ড। কমিটি, হ্যাঁ, এটা তো একটা, তাদের পিরিয়ডটা ছিল শর্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি, তাদের পিরিয়ডও কিন্তু শর্ট। হ্যাঁ। হ্যাঁ, এ এ আমার মনে হয় ১ বছর ২ বছর, ১ বছরই মনে হয় ছিল নাকি? ১ বছরও ছিল না। ১ বছর ছিল না। তাদের পিরিয়ডটা শর্ট। ওর ভিতরে তারা জগাখিচুড়ি করে আ একটা একটা মজার ব্যাপার কি? যখনই এই দেশে কোনো গভর্নমেন্ট চেঞ্জ হয়, তখনই কিন্তু তারা ১ম এ এসে শিক্ষার উপরে হাত দেয়। জি, কারণ বুঝতে পেরেছেন? পাকিস্তানে হওয়ার পরে আকরাম খান কমিশন রিপোর্ট এটা খুবই দরকার ছিল। হযবরল অবস্থায় এই বইতে লেখা আছে। কি ছিল আমাদের, মানে কি একদম হযবরল অবস্থা। জি, ওই কমিটিতে খুব চিন্তা ভাবনা করে করা হয়েছে। সার্বজনীন। জি, আমরা কেবলমাত্র, মানে আমরা তো একসঙ্গেই ছিলাম। জি, হ্যাঁ? এইখানে সেই জন্যেই ওই সার্বজনীন ভাবটা এখানে বজায় রাখা হয়েছে। জি, বুঝতে পেরেছেন? এবং তারা ব্যাপকভাবে একটা রিপোর্ট দিয়েছে আরকি। কিন্তু শরীফ কমিশন রিপোর্ট বলেন, আর এই যে এরা এই আকরাম আতাউর রহমান কমিশন রিপোর্ট বলেন, এখন তো হলো আমাদের ইসলামিক ইয়ে নিয়ে আমরা আ বেশি হয়ে গেলাম। বুঝতে জি, পেরেছেন? জি, মানে সোজাসুজি জি, কথা বলা যায়। তা হোক, ইসলামিক হওয়াতে কোনো অসুবিধা নেই। আমিও চাই সেটা। কিন্তু তার মধ্যে আপনি, মানে বা বা হিন্দু পণ্ডিত থাকলে ইনক্লুড করবেন না। কমিশনের ভিতরে খ্রিস্টান পণ্ডিত থাকলে ইনক্লুড করবেন না। তাহলে তো আপনার এই জিনিসটাই আসবে না। ইনকমপ্লিট হয়ে যাবে। সেই কারণে যদি আকরাম খান
আমার এই অ্যানালিসিসও লেখা আছে এখানে যে এটা কিন্তু আমাদের ওয়ান অফ দি বেস্ট রিপোর্ট, বুঝতে পারছেন? ওয়ান অফ দি বেস্ট রিপোর্ট। এই রিপোর্টের এখন আপনি পাবেন না, কোথাও পাবেন না। আমার কাছে একটা কপি আছে। যেহেতু আমি হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি তো ওটা ম্যানেজ করতে হয়েছে। আমাকে সংগ্রহ করতে হয়েছে আর কি। জি, বুঝতে পেরেছেন? এই যে এখানে যে তথ্য দেখতেছেন, এই যে উইলিয়াম অ্যাডামের রিপোর্ট এখানে আছে। তো সব কপি আপনার কাছে আছে। সব ব্রিটিশ মিডিয়াম লাইব্রেরি থেকে আমি আনাইছিলাম। আমি জাপানে ছিলাম, জাপানে গেছিলাম বলেই এই রিসার্চ সুযোগটা সম্ভব। আপনি পেয়েছেন। হ্যাঁ? এই সুযোগটা আপনি এই পেয়েছেন। সুযোগ। জাপানে আমি প্রফেসরকে বললেই আমার প্রফেসর ম্যানেজ করে দিয়েছেন। ম্যানেজ করতে। প্রশ্নটা হলো অনেকেরই অভিযোগ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বুদ্ধিদীপ্ত জ্ঞান সম্পন্ন মানবিক মানুষ বের হচ্ছে না। এই অভিযোগটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে কেন? এটা আংশিক সঠিক। অধিকাংশ ক্ষেত্রেই সঠিক। কারণ এটা আপনি স্কুলে আমরা ছেলেটা বা মেয়েটা ভর্তি করি, আমাদের একটা আশা থাকে যে সে জ্ঞান, কিছু দক্ষতা অর্জন করে সে আনবে। সেই জ্ঞান এবং দক্ষতা প্রদান করার মতন যে শিক্ষক, যে মন মানসিকতার শিক্ষক দরকার, সেটার বড়ই অভাব। আমরা এত ট্রেনিং দিলাম বিভিন্ন ট্রেনিং কলেজের মাধ্যমে, শিক্ষকের মানসিকতার পরিবর্তন হয় না। আমরা বলেছি তোমরা একটু দেখাইয়ে পড়াও। হ্যাঁ, কোনো কিছু দেখাইয়ে পড়ে। তারপরে আপনি জসিমউদ্দিন একটা কবিতা পড়াচ্ছেন। আপনি যদি জসিমউদ্দিনের যে কবিতাটা পড়াচ্ছেন, তার একটা সুন্দর একটা ছবি আঁকে নিয়ে যান, বা যদি থাকে, বা জসিমউদ্দিনের ছবিটাও যদি থাকে, নিয়ে যে দেখো তো তোর এই কবিটা কে, এটা এটা কার ছবি? জসিমউদ্দিনের ছবি। হ্যাঁ, কেউ বলতে পারবে, কেউ পারবে না। যাই হোক, জসিমউদ্দিনের ছবি। হ্যাঁ, এটা এটা কোথাকার স্মৃতি দেখো তো? এটা একটা গ্রামের স্মৃতি। হ্যাঁ, জসিমউদ্দিন কিন্তু পল্লী কবি ছিলেন। আবার ওই কবিতাই আজকে পড়ব। আপনি এইভাবে ছেলে মেয়েদের কাছ থেকে, তাদের কাছ থেকেই তাদের পাঠটা বের করে নিয়ে আসতে হবে। কিন্তু সেই মানসিকতা কি আছে? সে মানসিকতা, সেই টিচার নেই। ১ নম্বর হলো টিচার নেই, ২ নম্বর হলো প্রয়োজনীয় এনভায়রনমেন্ট নেই। এখন যেটা ওই যে স্কুল কলেজে যে পলিটিক্স ঢুকে গেছে আর কি। স্কুলেও পলিটিক্স। ট্রেনিং কলেজে আগে আমরা যখন শিক্ষক ছিলাম বা ছাত্র ছিলাম, খুলনাতে আপনি বিশ্বাস করবেন, আমি খুলনা টিচার্স ট্রেনিং কলেজে আমরা প্রথম ট্রেনিং ওখানে বদলি করলো। এখানে আছে মনে হয়। হাশেম সাহেব ছিলেন প্রিন্সিপাল। আমি কিন্তু তার কলিগ, আমি লেকচারার। ইন সার্ভিস ট্রেনিং আমি নিচ্ছি। মানে ওই আমি টিচার প্লাস ট্রেনিং নেই আর কি। ওই সিস্টেম তখন ছিল আর কি। তো আমাদের সকালে মান্নান সাহেব বলে আমাদের একটা ফিজিক্যাল টিচার ছিলেন। উনি ঠিক ভোর ৬টায় বাঁশি ফু দিতেন, সবাইকে যেয়ে পিটি করতে হতো। বুঝতে পারছেন? এই কলেজ জীবন কিন্তু ৬টার থেকে শুরু আর কি। তো আমার একদিন যেতে লেট হয়েছে, মান্নান সাহেব প্রিন্সিপালের কাছে অভিযোগ করেছে যে আপনার কলিগ তিনি লেটে আসছেন, ৫ মিনিট দেরিতে আসছেন। আমি কিন্তু তার কলিগ, কিন্তু সাথে সাথে আমাকে ডেকে পাঠাইছেন। ফিজিক্যালের টিচার তো আপনার সেকেন্ড ক্লাস, আমি তো বিসিএস করা। হ্যাঁ, তাতে কি, তিনি আমার টিচার। হ্যাঁ, আমাকে সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ডেকে পাঠাইছেন, তুমি আজকে পিটিতে, মর্নিং পিটিতে লেটে গেছে কেন? আমি থাকতাম হোস্টেলে, অনেক ছাত্র, বাথরুম তো কম। হ্যাঁ, এরপরে আমি ভোর ৪টায় উঠতাম এরপরের থেকে। উঠে সবাই উঠার আগে বাথরুম সেরে এসে নামাজ কালাম পড়ে তারপরে পিটিতে যাতে লাগবে। আমি বললাম স্যার আর হবে না। বুঝতে পেরেছেন? আমাদের সময় আমরা নিজেরাও করাইছি আমাদের টেনিজে দিয়ে। প্রতিদিন একটা সেকশনের ছাত্রদের লাইন করে ট্রেনিং কলেজের ওই মাঠে, বিরাট মাঠ আছে না? মাঠে বসায় দিতাম যে পুরা ফিল্ড তোমরা পরিষ্কার করবা। কাগজ-টাগজ কোনো কিছু যেন না থাকে। তারা লাইন দিয়ে বসে পরিষ্কার করত। এখন পারবেন? এখন আমি লীগ করি, আমি দল করি, আমি অমুক করি, আমি তমুক করি। আমার দেখে এটা করায়। একটি ছেলে মানে খেতে বসে ডাইনিং হলে, আমি তখন হোস্টেল সুপার, ডাইনিং হলে ঢাকা ট্রেনিং কলেজে। সেদিনের ঘটনা ঘটে। আমরা এই করতে পেরেছি, এখন আপনি পারবেন না।
এখন আমি পারবেন না, যে রাজনীতি ঢুকে গেছে। আচ্ছা, ভাতের ভিতরে একটা কাকড় পাইছে, সে পুরো এক গামলা ভাত নিয়ে ড্রেনের ভিতর ঢেলে দিয়েছে। তুমি তোমার ভাতটা ঢালতে পারো, তুমি আর একজনের খাবার কেন ঢালো? সেই ছেলেকে আমরা হোস্টেল থেকে বহিষ্কার করে দিচ্ছি সাথে সাথে। সে কি কোনো কমপ্লেন করতে পেরেছে কোথাও? কমপ্লেন করার জায়গা তো ছিল না, তার দল করতো না তখন। বুঝতে পেরেছেন? একটি ছেলে রেসিডেন্সিয়াল কলেজ, টিচার্স ট্রেনিং কলেজের কিন্তু সব রেসিডেন্ট হোস্টেল আছে। আপনার হোস্টেলে থাকার কথা আর কি। হোস্টেলে সে হলো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, ফার্স্ট ক্লাস পাওয়া। হ্যাঁ, হোস্টেলে ক্লাস মানে আপনার ক্লাসে রেগুলার প্রেজেন্ট থাকতে হবে, প্রেজেন্ট না থাকলে আপনার কোনো খাতে নেই। আচ্ছা, সে ক্লাসে যায়নি। আমি ভাইস প্রিন্সিপাল, আমাকে প্রিন্সিপাল ছিলেন মহিলা, ওই যে রুমিন ফারহানা আছে না, তার মা রুমিন ফারহানার মা, প্রিন্সিপাল রাশিদা বেগম। ডাকসাইডে হ্যাঁ হ্যাঁ, যে আমাদের দিদু ছিলেন, অলিহাত সাহেবের ওয়াইফ কিন্তু। জি জি আমি চিনি, ভালো করেছি। আচ্ছা, তা যাই হোক, উনি আমাকে বললেন, রসুল সাহেব, আমাকে খুবই ভালোবাসতেন উনি। আমি দেখেন তুই ছেলেটা কেন আসেনি? খোঁজ খবর নিয়ে জানা গেল তার নাকি এক খালাতো বোন আসছে তার সঙ্গে দেখা করার জন্য। তো তোমার খালাতো বোন আসবে, তুমি একা একা নিয়ে তাকে হোস্টেলে ক্লাস না করে নিরিবিলি আলাপ করবা, সে তো হয় না। রাত্রি মিটিং বসালো, রাশিদ আফা বললেন যে ওকে ওর ভর্তি ক্যান্সেল করেন, ওর ভর্তি ক্যান্সেল করেন এবং হোস্টেল থেকে বহিষ্কার করেন। ভর্তি ক্যান্সেল হোস্টেল বহিষ্কার। আমরা তাকে বললাম, ইউ মে বি এ ব্রিলিয়েন্ট অফিসার বাট ইউ ক্যানট বি এ টিচার। তুমি ভালো অফিসার হতে পারো, তুমি তো তোমার ক্যারিয়ার ভালো, কিন্তু তুমি শিক্ষক হওয়ার যোগ্যতা তোমার নেই। হ্যাঁ, তাকে আমরা বহিষ্কার করে দিয়েছি এবং এবং ভর্তি বাতিল করে দিয়েছি। সে কি চ্যালেঞ্জ করতে পেরেছে? এখন আপনি পারবেন এগুলো করতে? একটা কাজও করতে পারবেন না, একটা কাজ। এই রিসেন্টলি এই হাসিনার পতনের বেশ কিছুদিন আগে ঢাকা ট্রেনিং কলেজের ছাত্রলীগের ছেলেরা আর ঢাকা কলেজের ছাত্রলীগের ছেলেরা মিলে কি যেন একটা ঘটনা ঘটেছে, ঘটে মারামারি হয়েছে, হয়ে ট্রেনিং কলেজ ওয়াল টোয়াল ভাঙিয়ে, ট্রেনিং কলেজ ভাঙিয়ে মানে একাকার করছে, একাকার করে রেখেছে। আর একটা গল্প বলি, দূরশিক্ষণ বিরোধীরা বাইড, জি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডিস্টেন্স এডুকেশন, যেটা এখন ওপেন ইউনিভার্সিটি হয়েছে, জি ওই 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 জায়গায়, ওই জায়গায় ওরা ওরা আমাদের কলেজের ভিতরে তারা বিল্ডিং বানাচ্ছে, ওদের রিজিওনাল সেন্টার যেটা এখন আছে। জি আমরা বললাম যে সরকার বিল্ডিং বানাবে, তা ট্রেনিং কলেজে যাবে কেন? আমরা তো ট্রেনিং কলেজটা আমাদের স্বপ্ন আছে, যেখানে আমরা ইউনিভার্সিটি অফ টিচার এডুকেশন বানাবো, ইউনিভার্সিটি বানাবো, ইউনিভার্সিটি অফ টিচার এডুকেশন বানাবো। হ্যাঁ, এরকম একটা ইউনিভার্সিটি এখানে বানাবো। তো ওরা যদি আমাদের জায়গা নিয়ে নেয়, তাহলে এ কিভাবে হবে? হ্যাঁ, এটা তো হতে পারে না। তারপরে আমরা সব আন্দোলনে চলে গেলাম। আমরা সরকারের বিরুদ্ধে আমরা বললাম যে এখানে আমরা জায়গা দেবো না। ওরা একটু গাছে আর আমরা ভেঙে ফেলি, ওরা গাছে আমাদের ছাত্রটা ভেঙে, আমরা তো নিজেরা না, ছাত্রটা ভেঙে ফেলে আর কি। তা এইভাবে চলতে লাগলো। তারপরে শেষ পর্যন্ত অনেক এগিয়ে হয়ে ওরা বিল্ডিং বানালো, ওখানে রিজিওনাল সেন্টার বানালো। তা আমরা ওদের পরীক্ষা নিতাম, পরীক্ষা কমিটির হেড তো প্রিন্সিপাল, জি আমি হলাম সেকেন্ড ম্যান। প্রিন্সিপালের ভাগে ৮,০০০ টাকা আসছে জি পরীক্ষার, মানে হ্যাঁ এই আর কি, পরীক্ষার পারপাস। পরীক্ষা পারপাস। তা সেটা আবার দিলাম যে আপা এইটা আপনার ইয়েটা আর কি। বললেন যে রসুল সাহেব, আমি এই টাকাটা নেবো না, কারণ আমি তো প্রিন্সিপাল, আমাদের উপরে জোর করে একটা বিল্ডিং বানালো, তাদের টাকা আমি নেবো না, আমার এই টাকা দিয়ে কলেজে একটা কম্পিউটার কিনে দেন। তখন একটা কম্পিউটার, দেখেছেন, আছে সেই লোক এখানে, এটাই হলো মরা সেই গেছে। টিচার আছে। আপনার শিক্ষা থাকবে কোথায়? এসব ইতিহাস মনে পড়লে চোখে পানি আসে। সেই টিচার আছে কোন? সেই টিচার নেই। তা আপনি আপনি যার কাছে আপনার ছাত্রটা দিচ্ছেন বড় করার জন্য, সে তো নিজেই শিক্ষক হওয়ার উপযুক্ত না, কি শিক্ষা দেবে সে? আমরা জীবনে কোনদিন টিচারের সামনে দিয়ে হাঁটিনি,
আমার বইতেই লেখা আছে, এই আমার এই জীবন ও শিক্ষা ভাবনা বইতে। টিচার সামনে দিয়ে হাঁটেনি উচ্চ গলায়, আমার টিচার, আমি যে স্কুলে পড়তাম, আমি ক্লাস 10-এর পরীক্ষার্থী, মানে টেস্ট পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষা হতো না পরীক্ষার আগে, আমার টিচার আমার মামা বাড়িতে লজিং থাকতেন, আমিও থাকতাম মামা বাড়িতে লজিং। দুইজন টিচার থাকতেন, একজন হলো ধর্মের টিচার আর একজন হলো ইংরেজির টিচার। দুইজনই আমার পরীক্ষার, মানে আমাদের পরীক্ষার টেস্ট পরীক্ষার প্রশ্ন করে একটা খামের ভিতরে ভরে আমার কাছে দিয়েছে। খামটা মুখ আটকানো নেই, খালি খাম, মুখ কিন্তু আটকানো নেই। আমি কিন্তু পরীক্ষার্থী, যে তুই এটা নিয়ে হেডমাস্টারের কাছে দিয়ে আয়। স্কুল হলো 3 মাইল দূরে, শুক্রবার আমি নিয়ে হেডমাস্টারের কাছে দিলাম। হেডমাস্টারও জিজ্ঞেস করলেন না যে খোলা খামে ওনারা দেশে, এবার তুই খোলা খামে পড়েছিস কেনা। হেডমাস্টারও জিজ্ঞেস করলেন। আর আমি যে 3 মাইল পথ হেঁটে গেলাম, আমার মনেও একবার প্রশ্ন হলো ওনাদের দেখে, আমি একটু পড়ে দেখি যে কি কোশ্চেন দিয়েছে। এখন আছে সেই যুগ, এখন প্রশ্ন আউট করার জন্য সব পাগল। কি করে প্রশ্ন আউট করা যাবে? এদেশের 90% মানুষ মুসলমান। এদেশের শিক্ষা ব্যবস্থায় যদি তাদের বিশ্বাস, মূল্যবোধ, চিন্তা চেতনার প্রতিফলন না করে, তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটি কোনো আদর্শ নাগরিক গঠন করতে পারবে? কখনো হবে না। যদি না পারে, হুম। তাহলে আমাদের নতুন শিক্ষা কমিশনে এই 70% মুসলমানের কাছে যারা শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, তাদের কোনো প্রতিনিধি নাই। এই শিক্ষা এই কমিশন কর্তৃক প্রণীত শিক্ষানীতি আমাদের জাতির কোন কাজে লাগে? আপনার বিগত সরকারের সময় যে তারা বিশাল যে রিপোর্ট তৈরি করেছে, সেটা কি কোনো কাজে লাগেছে? লাগেনি। আছে দু একজন, তাদের জানাশোনা দু একজন মৌলানা হয়তো তার ভিতরে ঢুকাইছে, কিন্তু তারা ইয়ে না। দেখেন আমি বলি, ব্রিটিশ আমলে ব্রিটিশরা আমাদের দেশে আগে আসে তো 1600 সালে, এই বইতে লেখা আছে। পলাশির যুদ্ধ হয় 1757, মানে 157 বছর পরে। চিন্তা করেছেন? কিন্তু তার ক্ষমতা নেয় তার অনেক পরে। মানে ওই যে আগে হ্যাঁ, ওই এইখানকার লোকজন দিয়ে কোনোরকম ভাবে তাই সাই করে চালাইছে। ক্ষমতা নিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 সালে প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠান করে, সেটা কি? কলকাতা আলিয়া মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা। বুঝতে পারছেন? তারপরে বেনারস সংস্কৃত কলেজ। তারা ধর্মীয় শিক্ষার উপরে মানুষের নৈতিক মূল্যবোধ বৃদ্ধির জন্য যেটা দরকার সেটা তারা করে দেয়। সেখান থেকে মাদ্রাসা এডুকেশন তো আগেও আমাদের দেশে ছিল, সুলতানি আমলে। তো সুলতান ইয়াকে ওনার সময় তো মাদ্রাসার জন্য মাদ্রাসার কাছে প্রচুর টাকা পয়সা ব্যয় করা হতো। যাই হোক, তো এইভাবে চলে আসছে মাদ্রাসা এডুকেশনটা হলো, এবং ধর্মীয় শিক্ষাটা, হিন্দুদের ধর্মীয় শিক্ষা যেটা, সেটাও সাইড বাই সাইড একদম প্রাচীন ঐতিহ্য। ওই যে ব্রাহ্মণিক এডুকেশন তো দেখতেছেন না, একদম ঐতিহ্যগতভাবে চলে আসছে। সেই মোরালিটিটা, সেই এডুকেশনটা আমরা বাদ দিয়ে দিয়েছি। মোটামুটি মাদ্রাসা আলাদা করে ফেলেছি, তাদের টিচারদের ট্রেনিং নেই, তাদের কারিকুলাম আপডেট না। অথচ দেশের 50% লোক ছেলে মেয়ে ওইখানে পড়ে, আর 90% লোক হলো মুসলিম, যেটা আপনি বললেন। 10% হলেও তো হিন্দু অন্য তারা আছে, তাদেরও তো দরকার। তারা কেউ আপনার তাদের এখানকে ইনক্লুড হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি না রাখেন, আমি মনে করেন আমি কারিকুলাম নিয়ে সারা জীবন কাজ করছি, কারণ আমার যদি গভর্নমেন্ট না রাখে আমি কিভাবে কন্ট্রিবিউট করব? এখন সমস্যা হলো এইখানেই, যে এই যে পরবর্তীতে আকরাম খান কমিশন রিপোর্টের পরে যে সমস্ত কমিশন হয়েছে আর কি, সেখানে প্রকৃতপক্ষে কোনো রিপ্রেজেন্টেশন নেই। বুঝতে পেরেছেন? ফলে শিক্ষার নীতিটা একটা ভ্রান্ত নীতির ভিতরে। আমাদের সময় আমি জানি না আপনার ছোটবেলায় যে কবি ইয়ে করেছেন, আমাদের সময় প্রতিটি ক্লাসের অনেক বিষয়েই একদম বিশেষ মানুষের জীবনী, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী,
হযরত মুসার জীবনী, খোলাফায়ে রাশিদিনের জীবনী, হযরত উমরের জীবনী, হযরত আবু বকরের জীবনী এক ক্লাসে আমরা পড়েছি আর কি। বুঝতে পেরেছেন? আমি তো সায়েন্সের লোক, কিন্তু তারপরও ইসলামের যে ইতিহাসটা, আমাদের সময় ইতিহাস ভূগোল বলে একটা সাবজেক্ট ছিল। হ্যাঁ, তার ভিতরে ইতিহাস ছিল আর কি। তা সেই ইতিহাসে আমি যা শিখেছি বা যতটুকু জেনেছি, এখন ইতিহাস ইসলামিক হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি নিয়ে আসতেছে, তাও সেটা জানে না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, খোলাফায়ে রাশিদিনের নামটা সিরিয়ালি বলো তো বাবা, প্রথম কোন খলিফা, তারপরে কোন খলিফা, তারপরে কোন খলিফা, তারা কিন্তু বলতে পারে না। ভাইভাতে ইন্টারভিউতে আমি নিয়েছি, আমি পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ নিতে গেছি। আমি জিজ্ঞেস করেছি যে স্যার, আপনি তো ইসলামিক হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি, আচ্ছা বলুন তো খোলাফায়ে রাশিদিনের ভিতরে খলিফাদের নামগুলো একটু সিরিয়াল বলতে পারে না। তারা ওমরের নাম বলে ফার্স্টে, উসমানের নাম বলে, এরকম বলে। বুঝতে পারছেন? এই তো হলো ব্যাপারটা। সুতরাং আপনার বিভিন্ন সাবজেক্টের ভিতরে, খালি একটা সাবজেক্ট না, বাংলা হোক, ইতিহাস হোক, সমাজ বিজ্ঞান হোক, বিভিন্ন জায়গায় এইগুলো ঢোকালে ঈশ্বরচন্দ্রের জীবনী আমরা পড়েছি, হ্যাঁ, আশুতোষ, এসব জীবনী আমরা পড়েছি আর কি, আমাদের বইতে আর কি। সেগুলো আমাদের মনে জ্ঞাতি আছে এবং আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং সেটা প্র্যাকটিক্যাল ব্যবহার করার চেষ্টা করতেছি। এটা যদি আপনি যদি স্কুলে যদি শিক্ষা না দেন, বাইরে কোথায় পাবে সে? শোনান, এগুলো যারা করে, তারা অধিকাংশ হলো মানে সেন্ট্রাল বেসড, সমাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা খুব কম। আমরা গ্রাম থেকে উঠে আসছি, আমার মতো অনেকেই গ্রাম থেকে উঠে আসছে, বুঝতে পারছেন? এই জন্য আমরা তাদের মন মানসিকতা অনেকটা বুঝি আর কি। কিন্তু এর সঙ্গে যারা জড়িত তারা কিন্তু সেইভাবে না আর কি। বুঝতে পেরেছেন? তো যাই হোক, ব্রিটিশরা করার পিছনে আরো কারণ আছে। ওর মন মানসিকতা তো আছেই, প্লাস তারা চিন্তা করেছে যে যে আমরা এই দেশে ক্ষমতা নিচ্ছি কাদের কাছ থেকে? মুসলমানদের কাছ থেকে। তাহলে মুসলমানদের আপার ক্লাস পিপলকে যদি আমরা শিক্ষা দিই, হ্যাঁ, তাহলে দিয়ে যদি তাদেরকে চাকরি বাকরি দেই, তাহলে তারা আমাদের বংশগত হবে, আমাদের থাকবে এবং অনুরূপ তাদের থাকবে। মাধ্যমে আমরা অনুরূপভাবে হিন্দু ব্রাহ্মণের ছেলে মেয়েদের যদি শিক্ষা দেই, এটাও তাদের একটা টার্গেট ছিল। আর প্লাস চিন্তা করেছে এই দেশের মানুষ হলো ধর্মভীরু, হিন্দু ধর্ম যথাযথভাবে পালন করে, মুসলমানরা মুসলমান ধর্ম পালন করে। হ্যাঁ, সুতরাং এদেরকে করতে গেলে তাদেরকে ওই 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 শিক্ষা দিতে হবে আর কি। দিয়ে আসবে, ও নিয়ে যাবে, ওই শিক্ষা দিতে হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? তারা কিন্তু সেটা স্টাডি করে এনেছে। আপনি কি মনে করেন সরকারের গঠিত শিক্ষা কমিশন যদি এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিনিধিত্বকারী ওলামায়ে কেরামগণের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে সেই শিক্ষা নীতিতে এদেশের সংখ্যালঘু মুসলমানদের বিশ্বাসের মূল্যবোধ, চিন্তা, চেতনা, জীবনের ছোঁয়া থাকবে কেন? আমি তো মনে করি যে যারা এসব নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, যারা আলোচনা করেন, শুধু 90% মুসলিম বলেই নয়, হিন্দু আছে অনুরূপভাবে, তাদেরকে যদি ইনক্লুড না করা হয়, ওই লাইনে যারা পণ্ডিত, তাদেরকে যদি ইনক্লুড না করা হয়, তাহলে কখনো প্রপার শিক্ষানীতি আপনার হবে না। তাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে এবং সাইড বাই সাইড আমাদের সাধারণ মানুষের চাহিদাটা কি, তাদের ডিমান্ডটা কি, হ্যাঁ, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আপনি শিক্ষা বিষয়ে একজন বিশেষজ্ঞ মানুষ, সেই হিসাবে একটু বলবেন কি কুদরতি খোদা শিক্ষা কমিশন কেন বা গ্রহণযোগ্যতা পায়নি? কুদরতি খোদা শিক্ষা কমিশনের রিপোর্টটা হলো 1972 সালে আর কি। তাদের রিপোর্ট প্রকাশিত হলো। রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে মানে ওই রিপোর্টের ভিতরে আমরা যেটা আলাপ করলাম, ঠিক ওইভাবে মুসলিম মূল্যবোধ, হিন্দুদের মূল্যবোধটা কিন্তু আসেনি। বুঝতে পেরেছেন? ওই জিনিসটা আসেনি। তারা অনেক সংস্কারের কথা বলেছে, ঠিকই আর কি, হ্যাঁ, সংস্কারের কথা বলেছে, কিন্তু ওই মূল্যবোধটা আসেনি। এই জন্য সাধারণ মানুষ কিন্তু ওই রিপোর্ট
ও সহজভাবে গ্রহণ করে না, এই একটা আছে। আরেকটা হলো রিপোর্টটা বাস্তবায়ন না হওয়ার কারণে, কারণ কি, সঙ্গে সঙ্গে রাজনৈতিক পট কিন্তু পরিবর্তন হয়েছে। আপনার কিছুদিন পরেই তো আহ, শেখ মুজিবুর রহমান মারা গেলেন, তারপরে একটা পরিবর্তন আসলো, এই কারণের জন্য ওটা আর মানে ইয়ে হয়নি আর কি, বাস্তবায়ন হয়নি আর কি। So এটাও একটা কারণ আর কি। আর সবচেয়ে বড় কথা আপনি যেটা বলতেছেন সেটা হলো যে মানে প্রকৃতপক্ষে যে মূল্যবোধ যে জিনিসটা, যাতে ইসলামিক হোক আর হিন্দু হোক, সে মূল্যবোধকে তুলে ধরার মতো ব্যক্তি ওখানে ওই কমিশনের যারা সদস্য ছিলেন তাদের ভিতরে খুব কমই আছে আর কি। স্যার অনেকে বলেন আদর্শ শিক্ষক না হলে আদর্শ ছাত্র গঠিত হয় না, আপনি কি এর সাথে একমত? তাহলে শোনেন, আদর্শ শিক্ষক হতে হলে কি করতে হবে? এই ধরনের একটা কথা আছে, অ্যাজ দি টিচার সো ইজ দি স্টুডেন্ট। বুঝতে পারছেন? জি অ্যাজ দি টিচার সো ইজ দি এডুকেশন। জি আমরা বলি এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন, কিন্তু সে মানে এডুকেশন হলো ব্যাকবোন অফ এ নেশন। আর ব্যাকবোন অফ এডুকেশন কি? হোয়াট ইজ দি ব্যাকবোন অফ এডুকেশন? সে টিচার। টিচার। বুঝতে পেরেছেন? জি সেই টিচার যদি আপনার না থাকে, সে মূল্যবোধের টিচার না থাকে, সে মন মানসিকতা যদি না থাকে, হ্যাঁ, তাহলে তো আপনি সেই টিচার দিয়ে কিছু হবে না। আমাদের সময়, আমাদের ছোটবেলায় এই কোচিং সেন্টার কি ছিল? আমরা এখন কোচিং সেন্টার দেখিনি। অঙ্কের আমার একজন টিচার ছিলেন, খুব ভালো অঙ্ক জানতেন। আমাদেরকে বলতেন ক্লাসে, তোরা যারা যারা অঙ্ক, যেহেতু অঙ্ক পারবি না, সারা সপ্তাহ দাগায় রাখবি, আর আমার বাসায় শুক্রবার দিন আসবি, আমি তোদের দেখায় দেবো। আমরা গেছি, প্রথমে স্যার খুব রসিক ছিলেন। এই, চাল ডাল এনেছিস? হ্যাঁ, না, আগে গেলে খাওয়ার ব্যবস্থা করতো। 3-4 মাইল হেঁটে যেতাম, আগে তো যাতায়াতের ব্যবস্থা ছিল না। গেলে খাওয়াই দেয়, তারপরে যে অঙ্ক দাগাইছে ওর বাইরেও আরো কিছু অঙ্ক দেখাই দিতেন। সেখানে তো পয়সা নিতেন না। আমি একটা গল্প বলি, না বলে পারছি না। তখন প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 5-এ। আমার বাড়ির পাশে একটা হাট আছে, ওই হাটে আমি মাথায় করে তরকারি নিয়ে দিয়ে বিক্রি করতেছি। হ্যাঁ, আমি তো বললাম, আমি তো ছোটবেলা আমার ফাদার মারা গেছে, তো খুব কষ্ট করে লেখাপড়া করেছি, বিক্রি করতেছি। এমন সময় আমার স্কুলের, প্রাইমারি স্কুলের সেকেন্ড টিচার, আগে হেড টিচার, সেকেন্ড টিচার, থার্ড টিচার জি বলা জি হতো, জি জি সেকেন্ড টিচার রহমান সাহেব উনি আসলেন, এই বইতে লেখা আছে। হ্যাঁ, তো উনি আসে বললেন যে, এই শোন, তুই কালকের থেকে আমার কাছে পড়বি। কেন? তোকে এবার বৃত্তি পরীক্ষা দিতে হবে, 5-এর বৃত্তি পরীক্ষা, তখন 5-এর বৃত্তি পরীক্ষা ছিল। জি হুম, আমি বললাম, স্যার আমি তো পয়সা দিতে পারবো না। তোর কাছ থেকে আমি পয়সা চেয়েছি? তোকে পড়তে বলেছি, কালকের থেকে পড়বি। এই যে টিচার আমার পড়াইছেন, কিন্তু পয়সা নেননি। এখন কি আছে সেইটা? এখন এসবিএ, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, এসবিএ একটা সিস্টেম আছে, সেইটাকে আমরা ট্রান্সলেট করেছি কি জানেন? এসবিএ, স্যারের বাড়ি এসো। এস হলো স্যার, বি হচ্ছে বাড়ি, আর এস হলো এসো, এসবি, স্যারের বাড়ি এসো, তারপরে কোচিং সেন্টার আসবে, এই হলো এসবিএ। স্যার আর একটা প্রশ্ন আমি যাচ্ছি, ইরান সরকার তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের উপর ভিত্তি করে তাদের শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে, এর ফলে কি তারা বিশ্বের পিছনে পড়ে গেছে? ইসলামিক হিস্ট্রি যদি আপনি দেখেন, খলিফা আল মনসুর বা অন্যান্য খলিফাদের হিস্ট্রি যদি দেখেন, পৃথিবীতে জ্ঞানের সম্প্রসারণ করেছে কিন্তু মুসলিমরা। এই যে আমরা এখনো বলি ইবনে সিনা, কিন্তু একজন বিখ্যাত চিকিৎসক, জি বহু বই লিখেছে জি চিকিৎসা শাস্ত্রের উপরে। জি তারা জ্ঞানের উপরে এত গুরুত্ব দিতেন যে এক একটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে তারা সব কালেকশন করে নিয়ে আসতেন, সেটা আরবিতে ট্রান্সলেট করার জন্য এক এক লাইনের জন্য এক একটা স্বর্ণ মুদ্রা দিতেন, এক একটা স্বর্ণ মুদ্রা দিতেন। বুঝতে পেরেছেন? জি এত ইম্পর্টেন্ট দেওয়া হয়েছিল। সুতরাং আপনি, ইসলামিক জ্ঞান মানে কি অন্ধকার? মোটেও না।
পৃথিবীতে যে আলো জ্বালাইছে সেটা তো ইসলাম, এটা তো মুসলিম এডুকেশন। ইউরোপ তো অন্ধকারে ছিল, ইউরোপ ওয়াজ ইন ডার্কনেস, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কেন এখন আমাদের সেই ইসলামী শিক্ষা থেকে দূরে সরে গেলাম? আমরা 200 বছর ব্রিটিশ আন্ডারে ছিলাম না, আমাদের মন মানসিকতা তো চেঞ্জ করে দিয়েছে তারা, বুঝতে পেরেছেন? তাদের শিক্ষার নীতি ছিল থ্রু এডুকেশন উই ওয়ান্ট টু ক্রিয়েট এ গ্রুপ অফ পিপল who will be Indian in blood and color, but English in taste, in moral and intellect. আমরা শিক্ষার মাধ্যমে এমন একটি জাতি সৃষ্টি করতে চাই, এমন একদল লোক সৃষ্টি করতে চাই যারা শুধু রক্তে এবং বর্ণে হবে ভারতীয়, কিন্তু তাদের কথাবার্তা, আচার আচরণ, চালচলন সব হবে ইংরেজদের মতো। তাহলে আমরা কি সেই শিক্ষায় আছি? তাহলে এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করা দরকার? এখন কি করা দরকার, এটা তো আমরা সবাই তো অনুভব করে যে আমাদের শিক্ষাটাকে মনে করেন যে যদি আমরা সত্যিকারেই মানে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের সঙ্গে মানে আপনার কি বলবো, জ্ঞান অর্জন তো আছেই, দক্ষতা অর্জন এসব করার জন্য আর কি, বুঝতে পারছেন? মানে সেইভাবে আমাদের শিক্ষাক্রমটা নতুনভাবে রিরাইট করা দরকার আমি মনে করি। সেই টার্গেট, তবে সেটা ন্যাশনাল গোলের ভিতরে থাকতে হবে। আর একটা জিনিস আমি আগেও বলেছি, টেকনিক্যাল এডুকেশনের উপরে বিশেষভাবে গুরুত্ব, কারণ এটা জনবহুল দেশ, শুধু আপনার ওই জেনারেল এডুকেশন দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হ্যাঁ, জেনারেল এডুকেশন লোক ওভার পপুলেটেড হয়ে গেছে, আপনাকে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে, ওইটার উপরে গুরুত্ব দিতে হবে বেশি।